আমি যাবই না, আগেই বলেছি। শক্তিপুর থানার ওসির যে ঔদ্ধত্য, যে আচরণ, কারণ কি না? একটাই কারণ, ওসির বাজে বিহেভ। সে আমাদের প্রত্যেকটা কর্মীকে গালিগালাজ করছে, বাপ তুলে গাল দিচ্ছে। সেই অধিকারটা তাকে কে দিয়েছে? একটা ওসি হয়ে গেছে বলে তিনি এত সুপ্রিম পাওয়ার যে আম পাবলিককে, আমার পার্টির কর্ম দ্বারস্থ হননি? না, কোনো দরকার করে না। আদালতে যখন অ্যারেস্ট হব, যারা অ্যারেস্ট হয়েছে তাদের জন্য আদালতে যাওয়া হয়েছে, তাদের জন্য অ্যাডভোকেট নিযুক্ত করা হয়েছে। কারণ আমি তো রেজিনগর থানায় অ্যারেস্ট আছে, শক্তিপুর থানাও অ্যারেস্ট আছে। শক্তিপুর থানাও যেমন একজনকে অ্যারেস্ট করেছে, একইভাবে সমট্টু কেসে রেজিনগর থানাও করেছে। তো রেজিনগরের থানার আইও যে আছে বিজন রায়, যে আমাকে নোটিশ করেছে এসআই, তিনি বিভিন্ন থানার ওসি ছিলেন, এখন ঘটনাক্রমে আবার এখানে এসে সেকেন্ড অফিসার। তো সেখানে আমি যাব আগামীকাল। নন বেলেবল সেকশনে মামলা তো থাকতেই পারে, ওটা আছে। তো কী হয়েছে, আছে। পুলিশ যখন কালকে যাব, তখন যদি অ্যারেস্ট করে চলে যাব। ফলে স্পষ্টত বুঝতে পারছেন যে হুমায়ুন কবির একজন, খেয়াল রাখতে হবে, হুমায়ুন কবির বিধায়ক মানে তিনি একজন ল মেকার, একজন আইন প্রণেতা, একজন আইন রক্ষককে লাগামহীন ভাষায় আক্রমণ করছেন এবং তারপর গড়হাজির থেকে এইটা বুঝিয়ে দিচ্ছেন তোমার তলবে আমি যাব না। কার্যত বুঝিয়ে দিচ্ছেন যা করতে পারার তুমি করে নাও। অরিন্দমদা, কি করতে পারে প্রশাসন, আইনে কি রয়েছে? দেখুন, প্রথম কথা, মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ জানাই। আই পেইড মাই ডিপ রেসপেক্ট মিস্টার শুভেন্দু অধিকারী। বিধানসভাতে উনি যেভাবে ব্যথাহীন কণ্ঠে আজকে যে বক্তব্যটা বলেছেন, উনি কিন্তু চাচ্ছেন আইনের শাসনটা, যে আইনটা আছে সেই আইনটাকেই ইমপ্লিমেন্টেশন জন্য। আমরা দেখেছি হুমায়ুন কবির যখন নাকি বাবরি মসজিদ দিয়ে শুরু করে, তখন আপনারা বোধহয় লক্ষ্য করেছেন যে আগের সরকার প্রতিহিংসামূলক আচরণ করার জন্য তার জামাইয়ের এগেনস্টে কেস করে দিল এবং কতগুলো ব্যাংক পর্যন্ত ফ্রিজ করে দিল। এবার আপনাকে বলি, এই যে হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবো বলে সেই দিন থেকে যেহেতু কেউ বাধা দেয়নি, একের পর এক যে ধরনের কি উস্কানিমূলক কথা বলছে, এটা বোধহয় শেষ দিন যেটা মুখ্যমন্ত্রী বললেন। কেন আপনাকে বলছি, ভারতীয় ন্যায় সংহিতা 192-তে স্পষ্ট রয়েছে, দাঙ্গা বাধাবাদ উদ্দেশ্যে প্ররোচনার উস্কানি দেওয়া সিরিয়াস অফেন্স। 196-এ রয়েছে যে আজকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা। দেখুন, উনি একের পর এক করে যাচ্ছে। তারপরে দেখুন আপনার 351 ভারতীয় ন্যায় ক্রিমিনাল ইন্টিমিডেশন, মানে অপরাধমূলক ভয় দেখানো। আজকে যে কথাটা আপনি বলছেন যে মুসলমানদের নিয়ে, আজকে কালকে দেখলাম যে জেল ভরা নাকি জায়গা পাবে না। আমি জিজ্ঞাসা করতে চাই, মুসলমান প্রতি অনেক ভালো মুসলিম রয়েছে, কোন মুসলমানের কথা বলছেন? আমাদের হোল ওয়ার্ল্ডে রয়েছে কি 193টা দেশের মধ্যে 156টা দেশ মুসলিম, কারোর সাথে কারো মিল নেই। তা কোন মুসলিমদের সম্পর্কে আপনি বলতে যাচ্ছেন? লাস্ট বলছি, 353-তে পাবলিকদের মধ্যে আতঙ্ক ছড়ানো, দিস ইজ দ্য নন বেলেবল অফেন্স। এছাড়াও আরও অনেক কিছু আছে। মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন, এটাই বোধহয় ওনার শেষ হবে। কারণ যেভাবে নাকি আজকে সিরিয়াস অ্যাকশন নিতে চলেছে, যেভাবে আইনের শাসনের দ্বারা মানুষের মধ্যে শান্তি যে একটা বাতাবরণ সৃষ্টি করছে, যেভাবে নাকি আজকে আপনি বলছেন, আজকে ঘাতক বাহিনী যদি থাকতো, এই সরকার যদি না এসে অন্য সরকার থাকতো, এই ঘাতক বাহিনী নিয়ে যেভাবে আজকে অত্যাচার করতো, সেই দিন শেষ। অতএব আমার মনে হচ্ছে যে ইন্ডিয়ান পেনাল কোড বলুন, ভারতীয় ন্যায় সংহিতা বলুন, ওনাকে একটা লাস্ট ওয়ার্নিং দেওয়া হচ্ছে, না এই যে অপরাধমূলক আচরণ করেছে তার জন্য কিন্তু তাকে কিন্তু শাস্তি পেতে হবে। না, আমি বলছি তৃণমূল কংগ্রেসের শাসনকালে এই পুলিশকে হুমকি দেওয়া কার্যত একটা ট্র্যাডিশনে পরিণত হয়েছিল। দর্শকদের স্মরণে থাকবে যে অনুব্রত মণ্ডল পুলিশকে বোমা মারা থেকে শুরু করে কাশীনাথ মিস্ত্রি, যিনি হচ্ছেন ডিএসপি, একেবারে ঘড়ি ধরে আগুন লাগিয়ে দেওয়ার কথা বলেছিলেন। এমনকি বোলপুরের আইসিকে তো মনে থাকবে যে ফোনে কি ভাষায় কথা বলেছিলেন, সম্প্রচারের অযোগ্য। আমার প্রশ্ন হচ্ছে, এই চেনা ছবিটা প্রদীপ দা এবার বদলাবে বলে মনে হচ্ছে? একেবারেই আমি মনে হয় যে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আশ্বাস দিচ্ছেন বিধানসভা এবং বিধানসভার বাইরে, আমি বারে বারেই বলেছি যে পুলিশ মন্ত্রী হিসাবে উনি একটা আলাদা সত্তা বজায় রাখছেন, যেখানে পুলিশদের পাশে দাঁড়ানো, সে প্রথম দিন পার্ক সার্কাসের ঘটনার থেকে শুরু করে আজকে অবধি যে পুলিশদের পাশে দাঁড়ানো, বা বাজেটেও আমরা দেখেছি যে হোমগার্ডদের প্রতি বা পুলিশের যে পরিকাঠামো উন্নয়নের উপরে। আমার মনে পড়ে গেল পার্ক সার্কাসের ঘটনায় মুখ্যমন্ত্রী সেই বক্তব্য যে এই রকম ঘটনা, মানে পুলিশকে ঢিল ছোড়ার ঘটনা, এরপর যদি আর ঘটে, আমার থেকে খারাপ পুলিশ মন্ত্রী আর কেউ হবে না। যে আগের সরকারে যে মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী সত্তাটা আলাদা করে কখনো দেখিনি, এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী তার প্রশাসনিক দায়িত্ব পালন করছেন এবং পুলিশ মন্ত্রী হিসাবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।
ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়, এবং তার একটা বড় সুবিধা আছে, সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সময় যিনি দলনেত্রী ছিলেন তিনিই মুখ্যমন্ত্রী ছিলেন, ফলে দলের যে ইলেকশনের একটা ব্যাপার থাকে, ভোটে জেতার যে অঙ্ক, সেই অঙ্কগুলো মাথায় রেখে অনেক সময় তিনি এখানে কোনো কাজ করতে পারেননি, ইচ্ছাও হয়তো হয়নি। তার কারণ তার দলের যদি হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হতো, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও তাকে ব্যবস্থা নিতে হতো, কারণ উস্কানিমূলক বক্তব্যে তিনিও কম যান না। এখন তো অনেকগুলো মামলা চলছে তার বিরুদ্ধে। কৃষাণু মিত্র, না আমি আর কি বলবো, যদি সিলেক্টিভ কথাবার্তা আলোচনা হয় তো আমি কি বলতে পারি। আচ্ছা এটা শোনো তো, কিছু ভোট বেশি পায়নি কংগ্রেস, সমান সমান ভোট পেয়েছে, 2-4টা সিট বেশি পেয়েছে। লড়াই কুত্তার মতো তাড়া করে মারবো বলে দিচ্ছি। সেই মেয়েগুলি মোটেই সমর্থনযোগ্য নয়, যারা নিজে ইচ্ছা করে কারো গায়ে পড়ছে, অন্যকে দোষ দিচ্ছে গিয়ে। হ্যাঁ, কার বক্তব্য? ছেলেবউকে দেখার লোক থাকবে না, আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি। পাস করে নেবো, তাই আমরাও এটা আইন ভাবে নয় বেআইনিতেই ভাবে দরকার তার প্রতিরোধ করবো। জেনে রাখুন, এই কেস আজকেও শেষ হবে না, কেস থাকবে। বেশ, একেবারে বিজেপির দিকে আঙুল তুলছেন কৃষাণু মিত্র। আমি দ্রুত প্রতিক্রিয়ার জন্য দেখাও একচেটিয়া কেন দেখাচ্ছ, একটু অপর দিকে দেখাও। বিজেপির নেতাদের এই বক্তব্যগুলো কেন লুকিয়ে রেখেছে? না, আমি বলি তার মানে হুমায়ুন কবির যথার্থ কাজ করেছেন। তার মানে কৃষাণু মিত্র বলতে চাইছেন যে যদি বিজেপির কেউ বলে থাকে হুমায়ুন কবির একবার কেন 100 বার বলবে। আলোচনা এক পেশে হচ্ছে, তার প্রতিবাদ চলেছে। বিজেপির নেতাদের মুখ থেকে যে ফুলগুলো ঝরেছে, অরিন্দম দ্বারা যেগুলো দেখতে পান না, তোমরা যে চিত্রগুলো যে ভিডিওগুলো দেখাচ্ছ না, তার উত্তর বিজেপির মুখপাত্র রয়েছেন। কিন্তু আমি বলছি তার জন্য আমার খুব স্পেসিফিক প্রশ্ন, এই ধরনের ঘটনার ক্ষেত্রে সেটা যেই বলে থাকুন, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার সময় কোন দৃষ্টান্তটা রেখেছে কড়া ব্যবস্থা নিয়ে, আমার এই প্রশ্নটা থাকবে। শতরূপাদি দ্রুত। না ও যেটা কৃষাণু যে রেকর্ডিংটা দেখালো খুব শোনালো। না, আমি বলছি কৃষাণু মিত্র তো আজকে এটা এয়ার করতে পারলো। বোলপুরের আইসি কে যেটা বলেছিলেন অনুব্রত মণ্ডল, সেটাকে এখানে মাইকে বাজিয়ে শোনাতে পারতো কি? আমি বলছি নিশ্চয়ই আঙুলগুলো নিজেকে তুলতে হবে। না, আমি আবার বলছি প্রশাসন 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস চালিয়েছে, কোন কড়া ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে তৃণমূল কংগ্রেস? শতরূপাদি, আমার এক সেকেন্ড কৃষাণু আমার মনে আছে পরিষ্কার, দিলীপ দা বলেছিলেন যে আমার কার্যকর্তাদের মারবে তো আমার মুখ থেকে রবীন্দ্রসঙ্গীত বেরোবে। এই কথাগুলো যেগুলো যখন যে বলেছে দিলীপ দা হোক কি শান্তনু হোক, সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশন তার ইলেকশনের সময় যেগুলো বলেছে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা হয়েছে, তাদের ক্যাম্পেইন বন্ধ হয়ে গেছিল। সেজন্য এই কথা বললে হবে না যে একতরফা আলোচনা হচ্ছে। আমাদেরগুলো যদি কেউ বলেও থাকে সেটা রিয়াকশন, আমাদের যেভাবে তোমাদের লোকজন অত্যাচার করেছে সেই তুলনায় তোমাদের আমি স্পষ্ট বলছি, এই ঘৃণা ভাষণ বা হিংসা বা উস্কানির ভাষণ যে দলের মুখ থেকে আসুক না কেন, এবিপি আনন্দ সবসময় তার সমালোচনা করে এসেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই ধরনের ঘটনা 15 বছরের শাসনকালে তার দল হোক, তৃণমূল কংগ্রেস হোক বা বিরোধী রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে হোক, কোন কড়া ব্যবস্থাটা তৃণমূল কংগ্রেসের শাসনকালে তৎকালীন প্রশাসন নিয়েছিল যাতে দৃষ্টান্ত স্থাপন করা যায়? আজকে প্রশ্নগুলো উঠবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।